নিজের শরীরের বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদমটা আমরা যদি মেইনটেইন করতে পারি, এটা হতে পারে আমার দীর্ঘ সুস্থ জীবন পৃথিবীর বুকে কাটানোর অন্যতম বড় একটা নিয়ামক। সার্কাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লক কি, এটা নিয়ে আমি আমার আগের ভিডিওতে বিস্তারিত বলেছি। দয়া করে ওটা আপনারা দেখে নিতে পারেন। আমি আজকে যে জিনিসটা বলবো যে এই সার্কাডিয়ান রিদমকে কিভাবে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে পারি, আমরা ইমোশনালি সুস্থ থাকতে পারি মানসিক দিক থেকে, একইভাবে শারীরিক দিক থেকেও কিভাবে আমরা সুস্থতা বজায় রাখতে পারি। বর্তমানে খুব আশঙ্কাজনকভাবে কিছু জিনিস বেড়ে যাচ্ছে। সেই জিনিসগুলো হচ্ছে, আমরা অনেক বেশি দেখছি হাই ব্লাড প্রেশার, প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস। যেটা প্রি ডায়াবেটিস বলতে বোঝাচ্ছি যে ডায়াবেটিসের আগে আমাদের ডায়াবেটিস হওয়ার যে আশঙ্কাটা ওটা বেড়ে যায়। লিভার ডিজিজ, এবং এই জিনিসটা অনেক বেশি পরিমাণে হয়তো বেড়ে যাচ্ছে। আমরা ফ্যাটি লিভার খুব অহরহ শুনতে পাই। ক্যান্সার, এবং এই ক্যান্সারের পরিমাণও কিন্তু আজকাল আমরা অনেক বাজে রকমভাবেই শুনতে পাচ্ছি যে বেড়ে যাচ্ছে। ডিপ্রেশন এবং এংজাইটি, মানসিকভাবে আমরা অবশ্যই খুব বাজে রকমভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছি, এবং ডিপ্রেশন এংজাইটি বলা হচ্ছে যে একটা হিডেন প্যান্ডেমিক হিসেবে চলে আসছে। ডাইজেস্টিভ ইস্যু, এগুলো খুব কমন আমরা আজকাল শুনতে পাই যে আমার হজমটা খুব সমস্যা হয়, পেটটা ফোলা থাকছে, আইবিএস হচ্ছে, বা আমি খাবার হজম করতে পারি না। আবার আরেকটা জিনিস দেখা যায় যে ৬০ বছরের ভেতরে বা এর আগেও অনেক সময় আমরা বিভিন্ন রকম ইনজুরির ভিতর দিয়ে চলে যাই। আমাদের হাড় ক্ষয়ে যায়, আমাদের হাড় দুর্বল, শরীরে শক্তি পাই না, এ কারণে আমরা পড়ে গিয়ে ইনজুরিগুলোর সম্মুখীন হই। আর অনেক ক্ষেত্রে আমাদের যেহেতু পলিউশন অনেক বেশি বেড়ে যাচ্ছে, আমরা লাং ডিজিজেও অনেকভাবে সাফার করছি। তাহলে আমরা এখান থেকে কিভাবে বের হয়ে আসতে পারি, বা আমাদের আলটিমেট প্ল্যানটা কী হবে, সেই প্ল্যানটা যদি আমরা একটু জানতে চাই। আমাদের আলটিমেট যেটা টার্গেট হবে বা প্ল্যান হবে, আমরা চেষ্টা করব অসুখ বিসুখকে দূর করার জন্য, বা যতটুকু দূর না করতে পারি সচেতন হওয়ার জন্য। আমরা আমাদের শারীরিক যে বিভিন্ন কনসার্ন বর্তমানে আসছে, যেগুলো আমরা লাইফস্টাইল মডিফাই করে করতে পারি, ওই দিকটাতে ফোকাস করা। আমরা আরেকটু যেটা করব যে প্রতিরোধ করার ভূমিকাটাকে এবং প্রতিষেধকটাকে বাড়িয়ে তোলা। আরও যদি আমরা যেটা চেষ্টা করতে পারি, আমরা আমাদের মোটামুটি অসুস্থ হলেও যেন দ্রুত ফুল ফাংশনিং হয়ে আসতে পারি, সেই দিকে ফোকাস করা বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলা। এবং সার্কাডিয়ান রিদম আমাদের কোন কোন স্তরে শরীরে কাজ করে যদি আমরা একটু দেখি, এটা আমাদের সেলুলার লেভেলে কাজ করছে, আমাদের শরীরের ডিটক্সিফিকেশনে কাজ করছে, যে বর্জ্য পদার্থ জমছে ওটা বের করতে আমাদেরকে হেল্প করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আরও মজবুত করে, আমাদের সেলের যে বিভিন্ন উপকারী সিক্রেশনগুলো প্রয়োজন ওগুলো করে, একটা কোষের সাথে আরেকটা কোষের যে যোগাযোগগুলো বা ইন্টারসেলুলার সিগন্যালিংগুলো ওটাতে হেল্প করে, আমাদের ডিএনএ যেটা কিনা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই ডিএনএ ড্যামেজ রিপেয়ারে আমাদের সার্কাডিয়ান রিদমের কিন্তু বেশ বড় ভূমিকা কাজ করে। আবার আমরা আরও যদি বলি যে আমাদের নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টে, সেল সাইকেল গেটিংয়ে, এইসব ক্ষেত্রেও আমাদের অনেক বেশি ভূমিকা পালন করে আমাদের সার্কাডিয়ান রিদম। আর মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচার বা ফাংশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের সার্কাডিয়ান যে রিদম বা বায়োলজিক্যাল ক্লক, এটা অনেক বেশি কাজ করে। এবং ওভারঅল এই জিনিসগুলোকে আমরা যদি মাথায় রেখে আমাদের সার্কাডিয়ান রিদমকে ভালো রাখতে পারি, সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে আমাদের ইমিউন সিস্টেমটা আরও বেশি মজবুত হবে, আমাদের ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে আমাদের আরও বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আমাদের মেটাবলিজম আরও বুস্টেড হবে এবং ডিটক্সিফিকেশনটা বাড়বে। বর্তমানে তো আমরা ডিটক্স নিয়ে অনেক কথা শুনি, সেই ডিটক্সিফিকেশনটা অনেক বেশি বেড়ে যাবে এবং ক্রনিক ডিজিজের পরিমাণ তখন আমাদের কমে আসতে থাকবে, এবং আমরা ইনজুরি থেকে আস্তে আস্তে রিকভারি হতে পারবো। কেন হতে পারবো? কারণ আমার রিকভারি বা রিপেয়ারিং সিস্টেমটা আরও মজবুতভাবে কাজ করা শুরু করবে যখন আমি আমার সার্কাডিয়ান রিদমটাকে ফোকাস করে আগাবো সামনের দিকে, এবং আমার ব্রেন ফাংশন বা ব্রেনের অ্যাক্টিভিটি লেভেলটা আরও বেশি বেড়ে যাবে। কারণ সার্কাডিয়ান রিদম ওয়াইজ আমি যখন কাজ করছি, খাদ্যাভ্যাস মেনটেন করছি, ডেফিনেটলি আমার ব্রেন ইনফেকশন কমে যাবে, আমার ইমোশনাল এবং ইন্টেলেকচুয়াল পারফরমেন্স আরও বেশি বৃদ্ধি পাবে। আমাদেরকে মোটামুটি 6টা পদ্ধতি ফলো করতে হবে, এবং এই 6টা পদ্ধতি আমরা যখন ফলো করতে পারবো, তখনই আমরা আমাদের সার্কাডিয়ান রিদমটাকে ফলো করে আগাতে পারবো, এবং আস্তে আস্তে একটা সুস্থ দীর্ঘ জীবন আমরা পৃথিবীর বুকে কাটিয়ে যেতে পারবো। যে 6টা পদ্ধতি আমরা ফলো করব, তার ভেতরে প্রথম পদ্ধতিটি হচ্ছে আমাদের ঘুম নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তার মানে রাতে ঘুমানোর অভ্যাস করতে হবে, চেষ্টা করতে হবে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টার ঘুমটা আমরা যেন রাতের বেলাতে নিশ্চিত করি, এবং আমরা অবশ্যই চেষ্টা করব
যে আমরা রাত 10টা থেকে 11টার ভেতরে বিছানায় চলে যাওয়ার জন্য, সর্বোচ্চ 12টা, কারণ বলা হয়ে থাকে রাত 9টা থেকে 12টার যে ঘুমটা, এটা 1 ঘন্টার ঘুম সমান সমান 3 ঘন্টা ঘুম। কাজেই আপনার অবশ্যই শরীরকে সুস্থ রাখার জন্য প্রথমেই আপনার স্লিপ স্কেডিউল ঠিক করতে হবে। দ্বিতীয় যে কাজটি আমাদেরকে করতে হবে, ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা খাওয়া দাওয়া করব না। অবশ্যই চেষ্টা করব ঘুম থেকে ওঠার 1 ঘন্টা পরে আমরা খাওয়া দাওয়া করব। আপনি হয়তো ঘুম থেকে উঠে পানি খেতে পারেন 2-3 গ্লাস বা 4 গ্লাস, যার যেটা অভ্যাস। কিন্তু আপনি যদি ভারী খাবার খেতে যান, আমাদের যে খুব বাজে অভ্যাসটা, ঘুম থেকে উঠেই আমরা স্কুলে যাচ্ছি, আমরা অফিসে যাচ্ছি, নাকে মুখে কিছু একটা গুজে চলে যাব, না, এই কাজটা করবেন না। ঘুম থেকে ওঠার 1 ঘন্টা পরে আপনাকে খেতে হবে। ইভেন আপনার বাচ্চাদেরকেও আমি বলবো যে এই অভ্যাসটা ওদেরকে তৈরি করতে হবে। দরকার হলে ওদেরকে আগে ঘুমোতে অভ্যাস করান এবং সকালবেলা একটু আগে ঘুম থেকে ওঠান। তার পরবর্তীতে ওদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করিয়ে খাইয়ে তারপরে আপনি ওকে স্কুলে পাঠান, যাতে ওর হাতে কমপক্ষে 1 ঘন্টা অবশ্যই থাকে। এর পরবর্তীতে যে জিনিসটা খুব ভালো কাজে দিচ্ছে, টাইম রেস্ট্রিক্টেড ইটিং। ইন্টারেস্টিং একটা ব্যাপার, আপনি যদি ক্যালোরি কাউন্টিং করেন অথবা টাইম রেস্ট্রিক্টেড ইটিংয়ে আপনি ফলো করেন, আমরা কিন্তু কমপক্ষে 8 ঘন্টা বা 12 ঘন্টা, আরও যদি খেয়াল করে দেখি 14 ঘন্টার একটা আমরা টাইম রেস্ট্রিক্টেড ইটিং প্যাটার্নই কিন্তু ফলো করি। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এখানে, আমরা সারা দিন ভরে অবশ্যই খাওয়া দাওয়া করব না। একটা রিসার্চে দেখা গিয়েছে, এবং এই রিসার্চ এখনও চলছে এই টাইম রেস্ট্রিক্টেড ইটিং নিয়ে, যারা কিনা খাবারের অভ্যাসটাকে 10 ঘন্টা বা হায়েস্ট 12 ঘন্টার ভিতরে রাখছে, সে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা সে খাওয়া দাওয়া করে, কিন্তু দিনের বাকি সময়টা বা রাতের অংশটাতে সে খাচ্ছে না। সেই ক্ষেত্রে তার বডি মেকানিজম, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, যে ব্রেইন অ্যাক্টিভিটি বলেন, আপনার মেটাবলিজম বলেন, আপনার ইনজুরি লেভেল কমে যাওয়া বলেন, বা ওভারঅল আপনার ফিজিক্যাল ফিটনেস, ইমিউন সিস্টেমটাকে বুস্ট করা বলেন, এই প্রত্যেকটা জিনিস তাদের ক্ষেত্রে অনেক ভালো যারা কিনা শুধুমাত্র দিনে 10 ঘন্টার ভেতরেই খাওয়া দাওয়া করছেন বা 12 ঘন্টার ভেতরে খাচ্ছেন। কিন্তু যারা 15 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টা জুড়ে খাওয়া দাওয়া করছেন, তাদের জন্য অবশ্যই দুঃসংবাদ যে তাদের শরীরে তারা নিজের অজান্তেই অনেক ক্ষতি করে ফেলছেন, এবং হরমোনগুলো তাদের সাথে ঠিক অ্যাডজাস্ট করতে পারে না, এবং মেটাবলিজমটা ঠিকমতো হয় না। এবং হরমোনগুলো যখন অ্যাডজাস্ট করতে পারছে না, মেটাবলিজম ক্ষতিগ্রস্ত হচ্ছে, মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন শারীরিক অসুখ বাসা বেঁধে ফেলছে। কাজে আমাদেরকে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা টাইম রেস্ট্রিক্টেড ইটিংটা যেই পদ্ধতি ফলো করি না কেন, অবশ্যই যেন ফলো করি। রাত্রেবেলা আমরা স্ট্রিক্টলি খাওয়া দাওয়া বন্ধ করব। এবং আপনি যদি এরকম মনে করেন যে আমি তো আসলে আমার শিফটিং ডিউটি থাকছে, আমাকে রাত্রেবেলা এসেই তো খেতে হচ্ছে বা রাত জাগতে হচ্ছে, ক্ষুধা লাগছে, আমি এই জায়গাটাতে বলবো যে আমরা যদি মুসলিম হয়ে থাকি, অবশ্যই আমরা তখন দিনের বেলাতে না খেয়ে থাকার বা ক্ষুধা সহ্য করার আমাদের একটা প্রবণতা আছে। এবং আমরা যদি অন্যান্য ধর্মাবলম্বীও হয়ে থাকি, বিভিন্ন ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও কিন্তু ফাস্টিং রিচুয়ালগুলো আছে। যেমন হিন্দুদের ক্ষেত্রে হয়তো একাদশী বা বিভিন্ন প্রথা আছেন, যারা খ্রিশ্চান ওনারাও ফলো করে থাকেন, যারা ইহুদি ওনারাও ফলো করেন। এরকম বিভিন্ন ধর্মে কিন্তু আমরা যদি দেখি রিচুয়াল ওয়াইজ আমাদের ফাস্টিংটা কিন্তু ফলো করা হয়। কাজে আপনি যদি এই প্রথা ফলো করে থাকেন, ডেফিনেটলি আপনার ক্ষুধা সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু আপনি আসলে আউট অফ ক্রেভিং বা আপনার অভ্যস্ততার কারণে, অথবা আরও যদি বলি আপনার কার্বোহাইড্রেট উইথড্রল সিমটমের কারণে আপনি এটা ফলো করতে পারেন না। কিন্তু আপনি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগে থাকেন, আপনি একটা পর্যায়ে গিয়ে টাইম রেস্ট্রিক্টেড ইটিংটাকে খুব সুন্দর করে ফলো করতে পারবেন। কাজে এখন থেকে আপনার অবশ্যই লক্ষ্য থাকবে, আপনি 10 ঘন্টার বেশি সময় খাওয়া দাওয়া করবেন না। এর মাঝে আপনি খাওয়াটা র্যাপ আপ করে ফেলবেন। প্রয়োজনে আপনি টিফিন বক্সে আপনার খাবারটা নিয়ে যান। আপনি নিজেই দেখবেন যে একটা পর্যায়ে আপনি একটা হেলদি লাইফস্টাইল নিজেকে উপহার দিচ্ছেন। 3 নাম্বার যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে, কমপক্ষে 30 মিনিট আমরা যেন ঘরের বাহিরে বের হই বা বারান্দাতে গিয়েও যদি আমরা পর্যাপ্ত সূর্যালোকে যেতে পারি, সেটা যেন আমরা মেনটেন করি। যদি কোনো দিন এমন হয় যে বাহিরে মেঘাচ্ছন্ন, আমরা চেষ্টা করব সেই মেঘাচ্ছন্ন দিনেও যেন আমরা বাহিরের আলোতে কমপক্ষে 30 মিনিট সময় কাটাই, সেটা বারান্দায় হোক বা আমরা ঘরের বাহিরে যাই। অবশ্যই কেউ যেন জানালার কাচ ঢাকা অবস্থায় ওই রোদে বা ওই দিনের আলো লাগানোর চেষ্টা না করি। এটা কোনো ফ্রুটফুল পদ্ধতি না। আপনাকে সরাসরি আলোর সংস্পর্শে যেতে হবে। এটা যেমন আপনার ভিটামিন ডি লেভেল বুস্ট করছে, একইভাবে আপনার শরীরকেও দিনের আলোর কাছাকাছি নিয়ে এসে বায়োলজিক্যাল ক্লকটাকে সেট রাখছে, সার্কাডিয়ান রিদমটাকে ঠিক রাখছে। এবং মেলানোপসিন, যেটা নিয়ে আমি আমার আগের ভিডিওতে বলেছি সার্কাডিয়ান রিদমে, এটাও কিন্তু ও
ওই সিগন্যালটা পৌঁছে দিচ্ছে যে এখন দিনের আলোতে আছে এবং হরমোনগুলো তখন ব্যালেন্স ওয়েতে কাজ করতে পারছে। আরেকটা যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, অবশ্যই দিনে 30 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজ করা। আমি সাধারণত এক্সারসাইজের ক্ষেত্রে স্ট্রেংথ ট্রেনিংটাকে অনেক বেশি বলে থাকি, যেটা কিনা আপনি আপনার শরীরের ওজন ব্যবহার করে করতে পারেন, ওয়েট লিফটিংয়ের মাধ্যমে করতে পারেন, এবং এটা আরও আপনি বিভিন্ন নামে শুনবেন যে রেজিস্ট্যান্স ট্রেনিং, এবং বা হিটেও আজকাল খুব কম সময়ের ভিতরে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিংয়ে স্ট্রেংথ ট্রেনিংটা করা হয়ে থাকে। সো বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু আপনি স্ট্রেংথ ট্রেনিংটাতে ফোকাস করবেন অবশ্যই। পাশাপাশি স্ট্রেংথ ট্রেনিংয়ের সাথে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে আপনার শ্বাস প্রশ্বাস বেশি বেড়ে যাবে, কিন্তু আপনি যেন ওই বাড়া অবস্থাতেও কথা শেষ করতে পারেন এরকম শ্বাস প্রশ্বাস রেখে আপনাকে যে কোনো অ্যাক্টিভিটিসে ইনভলভ হতে পারে। এটা হতে পারে আপনি রানিং, জগিং বা নৌকা চালানো বা সিঁড়ি বেয়ে ওঠানামা করা বা যে কোনো একটা কাজে নিজেকে ইনভলভ রাখা, যেখানে আপনার আবারও বলছি হার্ট রেট বা শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, কিন্তু আপনি একটা বাক্য কমপ্লিটলি শেষ করতে পারবেন। কাজে আপনি যখন এই দুটো পদ্ধতি, ব্যায়ামের দুটো পদ্ধতি আপনি আপনার জীবনে বা লাইফস্টাইলে এটাকে আপনি ঢুকিয়ে ফেলবেন, আপনি নিজেই দেখবেন আপনার সার্কাডিয়ান ক্লক অনেক বেশি রেসপন্সিভ থাকছে, আপনার বডি আপনাকে অনেক বেশি হেল্প করবে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে, সেটা ইমোশনালি হোক, ফিজিক্যালি হোক। আরেকটা পয়েন্ট, যেটা শেষ পয়েন্ট আমাদের 6 নম্বর পয়েন্ট, যেটা আমরা মাথায় রাখবো, ঘুমোতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে আমরা যেন খাওয়া দাওয়া না করি। এটা খুব খুব ইম্পর্টেন্ট। এবং আরও যেটা ইম্পর্টেন্ট, 2 থেকে 3 ঘন্টা আগে অবশ্যই আমরা ব্রাইট লাইটে থাকবো না, যেটা কিনা বর্তমানে আমরা অনেক বেশি করি। আমরা মোবাইল বা স্ক্রিন চোখের সামনে ধরে রাখি এবং আমাদের মেলানোপসিন যে প্রোটিনটা থাকে ও তখন কনফিউজ হয়ে যায় এবং আমাদের বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদমটা তখন ডিসরাপ্টেড হয়ে যায়, ও তখন ইমব্যালেন্স হয়ে আসতে থাকে, এবং ওর ইমব্যালেন্সের কারণে আমাদের শরীর মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে 2 থেকে 3 ঘন্টা আগে ঘুমের কোনো রকমভাবে স্ক্রিন টাইম কাটানো যাবে না, আপনাকে ব্রাইট লাইটে থাকা যাবে না, এবং আপনার খাবারের যে পার্টটা সেটাকে আপনার শেষ করে ফেলতে হবে। যতই অসম্ভব মনে হোক না কেন, আপনি আস্তে আস্তে করে যখন অভ্যস্ততা তৈরি করে ফেলবেন, আপনি নিজেই দেখবেন যে আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, বছর পর বছর এরকম একটা রুটিন লাইফে আপনি থাকছেন। আপনি আপনার নিজেকে অন্যদের তুলনায় অনেক সুন্দর, সুস্থ এবং কর্মোদ্যম একটা জীবন উপহার দিতে পারবেন।